এমন এক শিল্পীকে পরিচয় করে দেওয়ার জন্য তিনি শুধু শিল্পী, শিক্ষক বা কিউরেটর নন, তিনি আসলে বাংলাদেশের অ্যাম্বাসেডর। কথা বলছি বিশ্বজিৎ গোস্বামীর, যিনি হচ্ছেন বৃহত্তর আর্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং তার সাথে অনেক অনেক কাজ করেন এবং বাংলাদেশের সম্মানে আর্ট যে এরিনাটা আছে সেই ল্যান্ডস্কেপটাকে সবসময় বিশ্ব মঞ্চাসটা তুলে ধরেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন অসাধারণ মানুষ তিনি। এর আগে আমাদের সাথে আলাপ হয়েছিল, ফুল অফ পজিটিভ এনার্জি, ফুল অফ পজিটিভ ভাইব। তাই ওই যে মন খারাপ করা খবরের পরে এই মানুষটির কারণে আজ হয়তো দিনটা চমৎকার কাটবে। শুভ সকাল, স্বাগত সকালে বাংলাদেশে। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আর আপনাদেরকে দেখে তো আরো ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমরা বুঝতেই পারছি। প্রথমে যে প্রশ্নটা করতে চাই, খুব সহজ একটা প্রশ্ন, সেটা হচ্ছে শিল্প কি সকলের জন্য? ফাইন আর্টস কি সকলের জন্য? আমার তো মনে হয় শিল্প জীবনের জন্য। তো জীবন তো সবার মধ্যে আছে, সেখানে শিল্প স্বাভাবিকভাবেই সকলের কাছে চলে যাওয়া দরকার। আর আমার কাছে মনে হয় যে এখনকার সময়ে এটা বেশি দরকার। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর কথাই যদি আমরা চিন্তা করি, সেখানে মানুষ এই যে আমরা ছুটছি, শুধু ছুটছি, আমাদের আসলে অনেক সময় না আমরা জানিও না কেন আমরা ছুটছি। তো অনেক সময় আমার কাছে মনে হয় যে আমাদের একটু পজ নিতে হয়, একটু থামতে হয়, একটু দেখতে হয়, নিজেকে দেখতে হয়। তো সেই জায়গাটায় যখন আমি নিজেকে দেখব, আমার ভেতরটাকে দেখব, তখনই কিন্তু শিল্প সেখানে চলে আসে। আমি হয়তো নিজেকে দেখার জন্য একটু গান শুনছি, আমি একটা ছবি দেখছি, আমি নিজে নিজে মনে মনে ছবি তৈরি করছি, আমি আকাশ দেখছি, আকাশের সাথে কথা বলছি। এই যে কনভারসেশন, এটাই কিন্তু শিল্প। শিল্প এমন না শুধু একটা দেয়ালের মধ্যে ছবি ঝুলিয়ে রাখা হচ্ছে, এটাই শিল্প না। তাহলে জীবনের মধ্যে শিল্প। এবং বাংলাদেশের জায়গায় যদি বলি, আমরা কিন্তু আমাদের প্রধান এবং প্রাচীনতম পেশা হচ্ছে কৃষিকাজ, এগ্রিকালচার। এগ্রি প্লাস কালচার। কৃষক কিন্তু জানে তার সংস্কৃতি কি, এবং সেখানে তো জীবন মানেই মানে সে রাখাল, সে ওই বিশ্রাম নিচ্ছে, সেখানেও বাঁশি সুর চলে আসছে, তাই না? তাহলে শিল্প তো জীবনের সাথে, সবার সাথে। হ্যাঁ, এবং আসলে আমাদের কৃষির সাথেও কিন্তু আমরা যদি দেখি যে যতগুলো অনুষ্ঠান উদযাপন আছে, আমাদের সংস্কৃতির যে ঐতিহ্য তার সকল সরাসরি সম্পৃক্ত। হ্যাঁ, বিশ্বজিৎ, আপনার কাছে একটু ভিন্ন রকম ভাবে জানতে চাই। রুনিয়া তো প্রশ্ন করেই ফেলেছে, আমি জানি রুনিয়ার কাছে আরও চমৎকার প্রশ্ন আছে। আমার খুব সোজা সাপটা একটা জিজ্ঞাসা, বাংলাদেশের আর্টকে গ্লোবালাইজ করবার একটা চেষ্টা আপনি করছেন, এবং রুনি যেটা বললো অ্যাম্বাসেডর, সেই জায়গা থেকে দায়িত্ব পালন করছেন নীরবে নিভৃতে নিজের মতো করে। খুব বেশি প্রচার পছন্দ করেন না, খুব বেশি বলতেও ভালোবাসেন না, যতটুকু করেন ইট মেক্স এ নয়েজ, আমরা অন্তত শুনতে পাই। সেই জায়গাটা একটু আপনার কাছে জিজ্ঞাসা, বাংলাদেশের আর্টকে গ্লোবালাইজ করতে যেয়ে সবচেয়ে বড় লিমিটেশনটা আপনি কি দেখেছেন? কজ আমাদের এস এম সুলতান আছে, আমাদের জয়নুল আবেদিন সাহেব আছেন, আমাদের এরকম মানে লিজেন্ডারি আর্টিস্টরা আছেন, ইনাদেরকে নিয়ে কিংবা বাংলাদেশের আর্টকে নিয়ে যখন গ্লোবাল এরিনে আপনি যাচ্ছেন, কোন লিমিটেশন দেখেন কিনা? আমাদের আসলে এটা একটা দারুণ জায়গাকে আপনি ধরেছেন, এবং এটার জন্যেই আমাদের যে ফাউন্ডেশনের জায়গা থেকে কাজ করার মূল প্রেরণাটা এখান থেকেই। আসলে আমাদের আছে কিন্তু অনেক, আমাদের এত কিছু আছে আমরা এখনো দেখিনি। মানে আমাদের নতুন করে দেখতে হবে, নতুন করে সংযোগটা তৈরি করতে হবে। সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আমাদের প্রপার রিসার্চ করে যে একটা জিনিসকে বের করতে হয়, আমাদের প্রপার যে ডকুমেন্টেশন, একটা আর্কাইভ প্রিজার্ভ করা, যে আমরা বলি না দাঁত থাকতে দাঁতে মর্যাদা করি না, আমাদের প্রিজার্ভেশনটা হয় না। যে আমাদের যেটা আছে এটা যে আমাদের, মানে আমার নকশি কাঁথা, আমি যখন আমার ঘরের মধ্যে আমার মাকে দেখছি যে এটা বানাচ্ছে, আমি এটাকে কেয়ার করছি না। বাট যখন আমি ব্রিটিশ মিউজিয়ামে ওখানকার মানুষজন নকশি কাঁথাকে নিয়ে সাংঘাতিকভাবে বলছে, তখন আমি বলছি মানে তো আসলে প্রাইডটা কিন্তু আমাকে করতে হবে। এটা আমার, ভাষাটা আমার, সংস্কৃতিটা আমার। একটু আগে আপা বলছিলেন যে আমরা স্টারি নাইট, ভ্যান গগ, পিকাসো নিয়ে যেভাবে কথা বলি, আমরা কেন সুলতানকে নিয়ে কথা বলতে পারি না? আমাদের কেন মানে ভেতর থেকে এটা আসে না? মানে এই জায়গাটায় আসলে আমার মনে হয় যে একটা বড় জায়গা হচ্ছে জিনিসগুলোকে, আমাদের যে নলেজটাকে প্রপারলি নিয়ে আসা। এটা শুধু বাংলাদেশের মধ্যে না, সমগ্র পৃথিবী যেন জানে যে সুলতানকে, জয়নুলকে, নজরুলকে, এই ব্যাপারটা জানানো। আরেকটা হচ্ছে এটাকে প্রপার ভাবে, মানে এটাকে মানে যেটা যেইভাবে দরকার সেইভাবে সেটাকে উপস্থাপন করা। মানে আমি ভাত খেতে হলে আমাকে একটা থালা লাগবে,
আমি এই কাপের মধ্যে ভাত খেতে পারবো না, মানে পাত্রটা খুব, আমি তিনটে জিনিসকে খুব প্রায়োরিটি করি, স্থান, কাল, পাত্র। আপনার সাথে এখন আমি বসে যে আলাপটা করছি, হয়তো আপনি আমি আলাদা হলে কিন্তু আমাদের আলাপটা আরো অন্য রকম হতে পারে। তো সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর সেটা যখন আমরা তৈরি করতে পারবো, আমার বিশ্বাস যে বাংলাদেশে এত কিছু আছে, মানে আমি তো মনে করি যে আমি 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 আমার আমার ভাগ্য যে আমি এই দেশে জন্ম নিয়েছি। তো সেই জায়গা থেকে তো আমার আমি আমি এত কিছু আছে, আমি কেন বাইরে দিকে শুধু তাকিয়ে থাকবো? বাহ, এবং এইটা কিন্তু একটা হিউজ চেঞ্জ কিন্তু এসেছে যদি আমরা দেখি আর্টের ল্যান্ডস্কেপে। এই যে রিসেন্ট যে মেট গালাটা হয়ে গেল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে অন্যরা, বিদেশিরা যখন তাদের বিভিন্ন ফ্যাশন পড়ছে, ইন্ডিয়ানরা কিন্তু তাদের আর্ট, তাদের ক্রাফট সেখানে তারা কিন্তু প্রেজেন্ট করছে। এবং রিসেন্ট টাইম একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সবাই আসলে আমাদের যে সাবকন্টিনেন্টের যে আর্টটাকে, সেইটাকে তারা আসলে ক্লেম করার চেষ্টা করছে। আপনাকে যেটা বলছিলাম যে আপনি খুব ইন্টারেস্টিং একটা জায়গায়, যে ট্রেডিশন অ্যান্ড দ্য ফিউশন, এই দুইটার ব্লেন্ডিংয়ের মাঝে, ফিউশন ইন দ্য সেন্স যে এখনকার জেনজিদের কাছে শুধুমাত্র আর্ট শুধু ডিসপ্লের বিষয় না, ইটস এ ওয়্যারেবল থিং। তো সেখানে কিভাবে আমরা আরও বেশি আমাদের যে ওল্ড ফরম্যাটগুলো আছে সেগুলোকে নিউ স্টাইলে প্রেজেন্ট করতে পারি? সেই জন্য আমার মনে হয় যে সংযোগটা আরো বাড়াতে হবে। ওকে, মানে এটা আমার আমার প্রতিনিয়তই আমাকে এক্সপিরিয়েন্স করতে হয় যে আমি কিন্তু এখানেও আছি, ওখানেও আছি। তো এটা খুব ইন্টারেস্টিং আমার জন্যও, বাট আমি খুব এনজয় করি এটাকে। আমার কাছে মনে হয় যে নতুনদের যে ভাবনাগুলো, তাদের যে চিন্তাগুলো, এইগুলোকে বুঝতে হলে তাদের সাথে মিশতে হবে, তাদের সাথে কাজ করতে হবে, তাদের থেকেও নিতে হবে। আর এটা হচ্ছে আমি মনে করি যে দেয়া নেয়া, আমি বেঁচে আছি দেয়া নেয়ার মধ্যে, আমি নিচ্ছি, আমি ছাড়ছি। তো এই জায়গাটা আমার মনে হয় যে এটা একটা সত্য, দিস ইজ দ্য ট্রুথ। আর জীবন মানে ওই সত্যটাকে যখন উপলব্ধি করা যায়, তখন কিন্তু জীবন অনেক সরল হয়ে যায়, সুন্দর হয়ে যায় অটোমেটিক। এবং সুন্দর যখন আসে তখন মানে শিল্প আসে। অবশ্যই। আর শিল্পটাকে আমি ওইভাবে দেখতে চাই না, যে শিল্প আসলে আমার কাছে মনে হয় ইটস মানে অলওয়েজ অ্যান এক্সপিরিয়েন্স। এই যে আমরা বসে কথা বলছি, এটাও কিন্তু একটা মানে ইট ক্যান বি অলসো এ ফর্ম অফ আর্ট। একটা সুন্দর আলাপ হচ্ছে আমাদের, হ্যাঁ, এটা একটা performance হচ্ছে। এটা একটা পারফরমেন্স হচ্ছে। তো সেই জায়গা থেকে নতুনদের সাথে, পুরনোদের সাথে, সবার সাথে সবার সম্পর্কটাকে যখন আমরা এখানে, আমি একটা জিনিস মনে করি যে বাংলাদেশ, আমাদের যে জল, আমাদের মাটি, আমাদের বায়ু, সব কিছু এত বেশি, মানে এটা এত বেশি কানেক্টিভ মানে আমাদের জন্যে। মানে আমাদের মাটি কিন্তু নরম মাটি, হ্যাঁ, আমাদের নদী কিন্তু নিয়ে যায় আবার দিয়েও যায়, পলি দিয়ে যায়। সেই নরম মাটিতে কিন্তু আমাদের শুধু বুঝতে হয় যে কিভাবে বীজটাকে লাগাবো, ফসল কিন্তু ফলে যায়। তো মানুষটাও কিন্তু ঠিক তাই। এখন এই জায়গাটাকে চর্চা এবং চর্চার মধ্যে নিয়ে আসাটা হচ্ছে আমাদের কাছে মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু আমি বা আপনি একা করতে পারবো না, আমাদের সবাইকে সমবেত হতে হবে, সমন্বয়টা করতে হবে। সেই জায়গা থেকেই মানে আমার প্র্যাকটিসটা আমি জানি না আমি আসলে কী করি, আমি বলে আমি অংশ নিই, আমি অংশগ্রহণ করছি। আমাকে শিল্পী হিসেবে মানে ওইভাবে আমি বুঝতে পারি না আসলে আমি আসলে কি শিল্পী। আমি অংশ নিচ্ছি, আমি অংশ নিয়ে আমি অনেক কিছু আহরণ করছি। আমার কাছে মানে এই আহরণটা, সঞ্চয় করাটা খুব মানে ইম্পর্টেন্ট এই সময়ের জন্যে। রেদার দেন ওই রাস্তায় দাঁড়িয়ে একদম মানে সবসময় শুধু প্রতিবাদ। সেই জায়গায় মনে হয় যে ওইটা একটা বিশ্বাসের জন্ম দেয়, এবং বিশ্বাসটাই কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে। অংশগ্রহণটা আসলে খুব ইম্পর্টেন্ট যে খুব কোনো important। বিষয়। সেটা আমি আর্টের কথা বলি, আপনি এটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন যে আমরা মানুষরা মাটির মতন। কিন্তু রুনি একটা চমৎকার প্রশ্ন করেছিল, যেটা আমার কাছে উত্তর খুঁজতে যে মনে হয়েছে যে আপনি অনেক চমৎকার বলেন, তো চমৎকার কথার মধ্যে হারিয়ে গেছে। রুনিয়া ওয়্যারেবলস এর কথা বলেছিল। এখনকার সময় যেটা খুব আভিজাত্যের পর্যায়ে পৌঁছে গেছে, আমি আর রুনিয়াই সম্ভবত ইন্টারভিউ করেছিলাম আমাদের জামদানি যখন জারার জ্যাকেটে বা জারার স্কার্ফে যখন যে জায়গা করে নেয়, তখন এটা আপনি যেমনটা করে বলছিলেন, মিউজিয়ামে যে দেখে নকশি কাঁথার মতো গর্ববোধ জাগ্রত হয়। আমাদের আভ্যন্তরীণ বাংলাদেশে যে আর্টিস্টরা আছেন, বিবি রাসেলের কথা তো শ্রদ্ধা ভরে স্মরণ করতেই হয়। তিনি আমাদের আর্ট কালচারকে একটা ভিন্ন পর্যায়ে নিয়ে গেছেন, আর্টকে ওয়্যারেবলসের মধ্যে ট্রান্সফরমেশন তিনি প্রথম শুরু করেছিলেন। এই ধারাবাহিকতা কি আছে এখনো? মানে
এইটা কি কোথাও অবশ্যই ছন্দপতন আছে। হয়েছে আমি যদি বা এটা বলি কি যে- ভিন্নভাবে করা যেতে পারে? না, এই যে এবারে যে কন্ডাক্টরে যখন আমরা গেলাম, মানে বৃহত্তর ভেতর দিয়ে তো আমি আমার কাজগুলোকে রিপ্রেজেন্ট করলাম, তো আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে কন্ডাক্টরের মূল আইডিয়াটা হচ্ছে গ্লোবাল মেজরিটি, যে এখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে দে ইনভাইটেড অল অল্টারনেটিভ প্র্যাকটিসেস, মানে ইনস্টিটিউশন, ফাউন্ডেশন অ্যান্ড আর্টিস্ট, যারা কমিউনিটিকে এঙ্গেজ করে কাজ করছে, যাদের কাজের মধ্যে গবেষণাটা সাংঘাতিকভাবে আছে, মানে যারা জিনিসগুলোকে খোঁজার বা দেখার, নতুন করে দেখার চেষ্টা করছে, এবং এটা মানে এখনকার সময়ে খুব রিলেভেন্ট, মানে কারেন্ট কনটেক্সটে সারা পৃথিবী কিন্তু খুব অস্থির, সবদিকে এত কিছু আমাদের আমরা এত টেকনোলজি রিলেটেড হয়ে যাচ্ছি, এখানে কিন্তু আমাদের জীবনের যে ছন্দটা, সেটাকে নতুন করে খোঁজার জন্য কিন্তু শিল্প আবার নতুন করে একটা জায়গাকে আবিষ্কার করার জায়গায় নিয়ে যেতে পারে। সেইখানে কিন্তু সাউথ এশিয়া থেকে স্পেশাল ফিচার ছিল বৈঠক। ওকে, তো বৈঠক যে কাজটা ছিল, এটা একটা ইমার্সিভ ওয়ার্ক, এবং সেইখানে মানে ওখানে একজন আর্কিটেক্ট আমাদেরই বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতেন, এখন ওখানে পড়ান, উনি খুব চমৎকার করে বলছিলেন যে আপনি তো শিল্পটাকে দেয়াল থেকে মাটিতে নিয়ে আসলেন, এবং মানুষ সেটাকে এক্সপিরিয়েন্স করার জন্য বসতে চাচ্ছে। বাইরের মানুষ স্কোয়াট করে বসা, মানে হাঁটু গেড়ে বসা, এটা কিন্তু আসলে সহজ না। এবং এটা কিন্তু ইট ইজ অলসো কাইন্ড অফ এ পারফরমেন্স, মানে আপনি আগে বডিকে দেখছেন যে আর ইউ ক্যাপাবল, আর উই ক্যাপাবল, আমি কিন্তু আমাকে প্রশ্ন করছি, দেন আমরা বসে যাচ্ছি। তো সেই জায়গায় কিন্তু শীতল পার্টিতে ইউরোপিয়ান অর আমেরিকান পিপল দে এনজয় টু এক্সপিরিয়েন্স। বাহ, তো সেই জায়গাটা কিন্তু এই যে আপনি যেটা বললেন যে আমাদের জামদানি, আমাদের নকশিকাঁথা, শীতল পাটিও তো এমন একটা, শীতল পাটি ইভেন কারিগররা যখন কাজ করেন তারা কিন্তু সমবেত হয়ে কাজ করেন, একসাথে গল্পটা বলেন, উইভিংটা করেন, এবং সেই জায়গাটাকে আমরা কিভাবে ট্রান্সমিটেড করতে পারি। আমার কাছে মনে হয় যেটা আপা বলছিলেন যে পুরনোকে কিভাবে নতুন করে আনা যায়, এটা আমি যেহেতু আমি শান্তিনিকেতনে পড়েছি, রবীন্দ্রনাথ আমার কাছে একটা বিরাট ব্যাপার, তো চিরপুরাতন নতুন সাজে, এই কথাটা অনেকেই বলে। এই গল্পটাই আমরা একটু বিস্তারিত শুনবো, একটু ইলাস্ট্রেটেড ওয়েতে শুনবো, তবে একটা বিরতির সময় আমাদের হয়েছে। দর্শক এর মধ্যে দিয়েছি ছোট্ট একটা বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ, জুলহাস জুবাইর সাথে আছে। সাথে আছি রুনি, এবং আমাদের সাথে আছেন বিশ্বজিৎ গোস্বামী, শিল্পী, শিক্ষক এবং কিউরেটর। তার সাথে কথা হচ্ছিল অনেকগুলো বিষয় নিয়ে। এই যে আমি একটা জিনিস, যেটা আমরা ওয়্যারেবলস নিয়ে কথা বলছিলাম, এবং আপনি যেহেতু বললেন যে শীতল পাটিকে তারা ওখানে, মানে তারা সত্যি সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। এখন শীতল পাটিটা আপনাকে তো ক্যারি করে নিয়ে যেতে হচ্ছে, কিন্তু সোশ্যাল মিডিয়া এমন একটা স্ট্রং প্ল্যাটফর্ম যেখানে আপনি যে কোনো খুব সহজেই কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষের সাথে কানেক্টেড হতে পারছেন। তো সেখানে আমি বারবার ওই ফেরত আসবো যে আমাদের যে পোশাকে, আমরা যেমন পোশাকে হ্যান্ড পেইন্টেড আমরা শাড়ি পরি, সেটা অনেক মানুষ দেখে, সেটা এখন স্কার্ফও হচ্ছে, বিদেশে সেটা এক্সপোর্টও হচ্ছে। তো আমরা যদি আমাদের যারা আছেন পেইন্টার্স, তাদের সেই ডিজাইনগুলো, তাদের সেই আর্টওয়ার্কগুলো যদি আমরা এভাবে শাড়ি, জ্যাকেটে পরতে পারি, তাহলে সেটাকে আরও অনেক বেশি করে আমরা পৌঁছে দিতে পারতাম না বিশ্বমঞ্চে? এটা তো খুব ইন্টারেস্টিং, এবং আমার মনে হয় যে এইটাই হচ্ছে যে সময়ের সাথে নিজেকে চ্যালেঞ্জ করা। আর শিল্প কিন্তু আদলটা কিন্তু মানে ট্রান্সফর্ম হয় সময়কে কেন্দ্র করেই। হ্যাঁ, যে মোনালিসা লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছিলেন, সেই মোনালিসাই কিন্তু ডুশাম্প যখন দাদাইস্ট হিসেবে মোনালিসাকে ইন্ট্রোডিউস করেছে ডিফারেন্ট ওয়েতে, এটা ভিন্ন মোনালিসা। তো সময়ের সাথে এই জিনিসগুলোকে আমরা কিন্তু ইন্টারপ্রেট করতে পারি, এবং আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন এটা অনেক বেশি এখন হতে পারে এক্সপেরিমেন্টগুলো। আসলে এক্সপেরিমেন্ট করলেই আসলে সেখান থেকে নতুন কিছু মানে নতুন কিছু আসবে, নতুন সংযোগ তৈরি হবে, এটার ভেতর দিয়ে ডায়ালগ তৈরি হবে। এবং আমার কাছে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের সংলাপ অনেক বেশি হওয়া উচিত। মানে আমি আপনি যত কথা বলবো, আমাদের একটু ঝগড়া হোক না, ঝগড়ার পরে যেন সম্পর্কটাকে আমরা আরেকটা জায়গায় নিয়ে যেতে পারি। তো সেই জায়গাটাও কিন্তু শিল্প কিন্তু ওই জায়গাটা তৈরি করে দেয়। মানে আমি যেটা দেখি যে এটা শুধু ইউরোপে কেন, আমি মনে করি যে আমাদের গ্রাম বাংলায়
এই সংলাপ তো ছিল, নকশি কাঁথা করছে, এর মধ্যে তো তার গল্পই হচ্ছে। মায়েরা বসে ওই ফোর দিচ্ছে আর সেখানে গল্প চলছে, সেই গল্পই কিন্তু নকশি কাঁথাতে চলে আসছে, তাদের না বলা কথাগুলোই কিন্তু চলে আসছে। তো সেইভাবে কিন্তু অনেক কিছু আমরা তো স্টোরি টেলার, বাঙালি জাতি হিসেবে আমাদের স্টোরি টেলার, আমাদের পটচিত্র, আমাদের যে শখের হাড়ি, আমরা সারফেস তো সবসময় রঙিয়ে আসছি, হ্যাঁ। তাই না? আমাদের শখের হাড়ি, আলপনা থেকে আমাদের শুরু করে- আলপনা, সবকিছুর মধ্যে কিন্তু আমরা এটার মধ্যে একটু লেপে দিচ্ছি, এঁকে দিচ্ছি। আমাদের যে ইভেন এই যে মঙ্গল শোভাযাত্রা যদি বলি, এটা তো সিটি লাইফে, আরবান লাইফে একটা নতুন মানে মাত্রা তৈরি করেছে, এবং মানুষকে কীভাবে মানে স্পর্শ করতে পারে, কানেক্ট করতে পারে, সেই জায়গায় আমার মনে হয় যে এইগুলো ভাবে এক্সিকিউট করা যায় প্রপারলি, তত বেশি আমাদের এটাকে চমৎকার। আমরা করতে আবার একটু পারবো। কন্ডাক্টর আর্ট ফেয়ারে আসতে চাই। পুরো অভিজ্ঞতাটা কেমন ছিল, কি দেখলেন, আমরা কি প্রেজেন্ট করলাম, এবং গ্লোবালি কি কি প্রেজেন্টেড হয়েছে? এটা 29টা গ্যালারি, নন প্রফিট ইনস্টিটিউশন, অর্গানাইজেশনকে তারা ইনভাইট করেছিল, আর 19টা মানে শিল্পকর্মকে তারা স্পেশাল ফিচার করেছিল। তো আমাদের ব্যাপারটা খুব অদ্ভুত। আমার যে কিউরেটর ফ্রেঞ্চ আমেরিকান, সে ব্রাউনের স্কলার, ব্রাউনে পড়ায়, ব্রাউন ইউনিভার্সিটিতে। সে যখন আমাকে বলল যে ইউ শুড সাবমিট ইউর প্রপোজাল, আমি প্রপোজাল একটা দিতে গিয়ে আচ্ছা ঠিক আছে আরেকটা দিয়ে রাখি। দেন ওরা কিন্তু ওই বৈঠকটাকে স্পেশাল ফিচার করলো, এবং বৈঠকটা যখন স্পেশাল ফিচার করলো তখন আসলে আমি এতটা বুঝতে পারিনি যে আসলে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে। বাট যখন প্রথমে ঢুকলাম, এরিক শাইনার, হি ইজ দ্য ডিরেক্টর অফ পাওয়ার হাউস আর্টস, যেটা ওটা নন প্রফিট অর্গানাইজেশন ব্রুকলিনে, এবং ওদের বিশাল কর্মকাণ্ড। একটা নন প্রফিট মানে কি রকমের হতে পারে, এটাও আমাদের জন্য একটা লার্নিং এজ এ মানে স্মল ফাউন্ডেশন, বৃহত্তর জায়গা থেকে। এবং সেইখানে দেখলাম যে ইট ওয়াজ মোস্ট হাইলাইটেড মানে পেজ, যে মানুষ ওখানে বসছে, এক্সপিরিয়েন্স করছে, আনন্দ করছে, কান্না করছে। এবং আমার একটা পারফরমেন্স ছিল যেখানে আমি রিসাইট করছিলাম রবীন্দ্রনাথের 3টা কবিতার কিছু অংশ, যেটা পুরো মানে বৈঠক তো আসলে কি, বৈঠক আমাদের এমন একটা আঙিনা যেখানে আমরা চিরাচরিত আমরা জানি গ্রাম বাংলায় একটা বৈঠকখানা থাকে, সেখানে আমরা সবাই একসাথে হতে পারি, আমাদের সব রকমের আলাপগুলো এখান থেকে আবার নতুন জায়গায় নিতে পারি। তো সেই জায়গাটাই কিন্তু আসলে এখন সারা পৃথিবী চায় যে এরকম আলাপের জায়গা, যেখানে একটা মানে সম্পর্ক নতুন করে দানা বাঁধতে পারে। এবং আমার শিল্পকলার মূল জায়গাটাই হচ্ছে প্র্যাকটিসটা, যে আমি কমিউনিটির ভেতর দিয়ে আমি ওই জায়গাটাকে খোঁজার চেষ্টা করছি, যে এখানে ওরকম একটা সম্পর্কের জায়গা হবে, আমরা যেন আশাটা দেখতে পারি। আমাদের কাছে বৈঠক খুব স্বাভাবিক প্রতিদিনকার যাপনের একটি বিষয়। পাশ্চাত্য যখন এই বিষয়টাকে দেখলো, তারা তাদের মতো করে কি ভেবেছে, এই ভাবনাটুকু জানার সুযোগ আপনার হয়েছে কিনা? এটা সাংঘাতিক মানে ইন্টারেস্টিং। এটার পারসেপশন অনেক রকমের। আমি যদি বলি যে একটা ছোট বাচ্চা, আমি হঠাৎ করে দেখছি সে মাঝখানে গিয়ে বসে আর উঠছে না, অ্যান্ড হি ওয়াজ জাস্ট ফ্রিজ। এটা তো হতে পারে না, একটা বাচ্চা গিয়ে চুপ করে মেডিটেটিভ একটা জায়গায় চলে যাচ্ছে, এটা তো মানে আমার কাছেও একটা নতুন এক্সপিরিয়েন্স। আমি কাছে গেলাম, তারপর দেখলাম যে মা পাশে ঘুরছে, মাও এনজয় করছেন, শি ওয়াজ টেকিং সাম ইমেজ, যে তার কাছে এটা বিস্ময়কর মনে হচ্ছে। তখন আমি বললাম যে হোয়াট হ্যাপেন? সে বললো যে দেখো, আমি কখনোই এরকম দেখি নাই যে ও এরকম একটা এক্সপিরিয়েন্স নিতে পারে। চুপ করে বসে আছে, একটা আমেরিকান বাচ্চা চুপ করে শীতলপাটির মাঝখানে সেন্টার পয়েন্টে। এবং আমার শীতলপাটির মূল আইডিয়াটাই ছিল একটা ডট থেকে শুরু হবে, মানে বিন্দুটাই হচ্ছে সোর্স। আর শীতলপাটির মূল আইডিয়াটা হচ্ছে আমার চাইল্ডহুড মেমোরিজ, কারণ আমি যেহেতু নেত্রকোনার ছেলে, আমার আশেপাশে জল, খাল, বিল, নদী সব কিছু। তো সেই জায়গা থেকে শীতলপাটিটা আমার কাছে মনে হচ্ছে ওই ডট থেকে হাউ উই ক্যান এক্সপ্যান্ড দ্য সার্কেল। আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের এই যে কালেকটিভ এটা, যে শীতলপাটিটা কিন্তু 3জন আর্টিসান নিয়ে করা, এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাংলাদেশে ওনারা কখনোই তাদের লেগেসিতে গোল শীতলপাটি হয়নি। আমার চ্যালেঞ্জ ছিল না, আমরা গোল করবই। যখন ওনাদেরকে ডেকেছি 1 মাসের জন্য রেসিডেন্স করতে আসলো বৃহত্তে, আমাকে ফোন করে বলছে
কেন আমাদেরকে 1 মাসের জন্য ডাকছেন, 30 দিনের জন্য না করে 3 দিনের জন্য করেন, তাহলে মনে হয় ভালো হয়। তো 7 দিন কিন্তু মানে এটা খুব ম্যাসেগার একটা অবস্থায় ছিল। তারপর যখন ঢুকে গেলাম তখন তারাও মজা পেল। আর এখানে যেটা হয়েছে, যখন সবাই আমরা কি বসছে, মজাটা শুনতে পাবো না রুনি? আমরাও মজাটা শুনতে চাই। হ্যাঁ। আমরা মজাটা শুনতে কিন্তু একটা বিরতি নিয়ে ফিরি, তারপর আমরা মজাটা শুনছি। দর্শক, এই মধ্যে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি। বিরতির পর সকলের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, আমি জোলাস জুবের আছি। আমাদের সাথে আমাদের অতিথি আছেন বিশ্বজিৎ গোস্বামী, যিনি একাধারে একজন শিল্পী, শিক্ষক, কিউরেটর এবং বৃহত্তর প্রতিষ্ঠাতা, যার সাথে আমাদের গল্প চলছিল এবং গল্পটা ঠিক যে জায়গায় থেমেছিল আরেকটা গল্প আরেকটা গল্প শুরুতে থেমে গিয়েছে। আর্টিস্টদেরকে মানে পার্টি যারা বলেন তারাও আর্টিস্ট, তাদের ডাকলেন অবশ্যই আপনি তারা 1 মাসের রেসিডেন্সির জন্য, 1 মাস তারা থাকবেন, কাজ করবেন, আপনি জানবেন, তারা জানবে, একটা এক্সচেঞ্জ হবে। জি। তারা বললো 3 দিনেই হোক, হ্যাঁ। তারপরে 7 দিন। গল্পটা শুনবো একটু। না, এটা খুব মজার ছিল, কারণ আমাদের তো পুরো জিনিসটা একটা রিসার্চ বেসড একটা ম্যাথডকে ধরে আমরা কিন্তু পুরো জিনিসটাকে করলাম। আর এই পুরো বৈঠকটাও আমার পার্ট অফ হাজারিবাগ সিরিজ। মানে হাজারিবাগ আমার কাছে মনে হয় যে এটা একটা এক্সপিরিয়েন্স করা, যে হাজারিবাগে মানুষ ভয় পায় যেতে, আমি সেটাকে বলছি হাজার বাগান। ইটস ভেরি ম্যাটাফরিক। তো সেইখানে এখন যেভাবে এই বৈঠক কন্ডাক্টরে গেল, ওখানে মানুষ সেটাকে আবার মানে সেটাকেই সঙ্গত করছে, এটা কিভাবে হলো আসলে। তো সেই জায়গায় যখন তাদেরকে আনলাম, তারা কিন্তু প্রথম আসলে, কারণ যখন বুনছে এটা কিন্তু রেক্টাঙ্গেলিশ একটা ইসেতে ডিরেক্ট, পাটির বুননটা এখন চৌকোনা বাঁকা তো বাক্স, হচ্ছে হ্যাঁ। না। না। তো আমি যখন মানে এখন কি হয় যে আমরা কন্টেম্পোরারি প্র্যাকটিসে আমাদের অনেক রকম টেকনিক আমরা আবিষ্কার করি, দিস ইজ আওয়ার স্কিল। আর ওনাদের হচ্ছে ওনারা একটা লেগেসিকে মেনটেন করে, এটা তাদের এক ধরনের রিচুয়ালের মতো। এখন দুইটা জিনিসকে একসাথে কম্বাইন করা হচ্ছে আমার জন্য খুব চ্যালেঞ্জিং। কিন্তু এটা করতেও হবে, এটা করতেই হবে, হ্যাঁ। কারণ আমার কনসেপচুয়াল জায়গা থেকে, কারণ আমি তো বিন্দু থেকে সিন্ধুকে দেখার চেষ্টা করছি। আর যে সার্কেলটা হবে, আপনি যখন বসছেন, সার্কেল মানে হচ্ছে আমরা সবাই সবাইকে দেখছি, Connected. উই আর কানেক্টেড। হ্যাঁ, এবং এটার একটা সোর্স থাকে, ডট। তো এত কিছু তো ওনাদেরকে বোঝানো যায় না, আর বোঝানোটা খুব সহজ কঠিন, না। খুব তো কঠিন। প্রথম 7 দিন ছিল আমার জন্য খুব চ্যালেঞ্জিং, আমার টিমের জন্য খুব চ্যালেঞ্জিং, কারণ এখানে আমাদের রিসার্চার, আমার কো-ফাউন্ডার, আমার টিম, সবাই আমরা মানে খুব যে কিভাবে জিনিসটা কি করব। তো প্রথম হঠাৎ করে বলে যে মাথা গরম হয়ে গেছে, ভাল লাগছে না, কি হচ্ছে না। হ্যাঁ, তো আমি আবার চলেন একটু গান করি। আমিও কৌতূহলী, হ্যাঁ। কারণ আমি যে জায়গাটায় আমার শৈশবের একটা অংশ যেখানে পার হয়েছে দেখেছি, পাটি গাছ কাঁচা থেকে কেটে শুকিয়ে হ্যাঁ, পাটির জন্য কেটে নিয়ে আসা হয়, তারপরে একদম। বুনন হয়। হ্যাঁ। এটা রাউন্ড হয় কিভাবে, সার্কুলার হয় এবং, কিভাবে? এটাই হচ্ছে সবচেয়ে পরে আমরা কিছু টেকনিক আবিষ্কার করলাম এবং বললাম যে আচ্ছা আমরা একটু ট্রাই করি এরকম। তো ট্রাই মানে ওনাদেরকে জাস্ট বললাম যে আচ্ছা আমরা একটু দেখি এইভাবে হয় কিনা। তো ওনার প্রথম কিছুটা ছিল নার্ভাস, স্বাভাবিক, একটা রকম করে কাজ করে, মানে অভ্যস্ত তারা। পরম্পরা এটা তো একটা লেগেছে। তো যখন আস্তে আস্তে শুরু হলো, দেখি যে বাঁকা হচ্ছে, আমরা হচ্ছে তো হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তো এরকম 1 দিন 2 দিন যেতে যেতে তারপরে দেখি যে একটা পার শুরু হয়ে গেল, ওকে। মানে একটা জায়গার শুরু হয়ে গেল। তখন বললাম দ্যাটস ওয়ান্ডারফুল, প্লিজ এটাকে করেন। কিছুক্ষণ করার পরে 3-4 দিন যাওয়ার পরে না হচ্ছে না, বাঁকা হয়ে যাচ্ছে। আমি বলছি আপনি কোন জায়গার? বলে হাওরের। আমি বলছি হাওরে পানি কেমন থাকে বাতাস আসলে? কইটা আঁকা বাঁকা হয়ে যায় তো। আমি বলছি, জীবনও তো আঁকা বাঁকা, হোক না একটু আঁকা বাঁকা। তাই তো অয় হয়েছে, হ্যাঁ অয়। তো এইভাবে মানে একটা ইভেন এটা আমার কাছে মনে হয় একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এখন কিন্তু ওনারা এমন হয়ে গেছে যে প্রতি মাসে 1বার না 2বার ফোন করবে আমাদেরকে, আমরা কেমন আছি, বৃহত্তের ও কেমন আছে, সে কেমন আছে। আমাদের এখানে ছোট্ট একটা মেয়ে আছে বিভা ফাউন্ডেশনে, সাদাত ভাইয়ের, ওর কথা পর্যন্ত তারা মানে ভোলেনি। বাহ, তো এই যে একটা সম্পর্ক, মানে আমি যেটা বারবার বলি যে আসলে শিল্প মানুষকে সম্পর্কের জায়গায় নিয়ে আসতে পারে, এবং যদি সেটাই না পারে তাহলে শিল্পর আসলে সার্থকতা আমার কাছে একটু সন্দেহ মধ্যে থেকে যায় আর কি। তো সেই জায়গা থেকে এই এক্সপিরিয়েন্সগুলো খুব অসাধারণ। আর এটা যখন আবার কন্ডাক্টরে গেল, মানুষ ইউরোপিয়ানরা, আমেরিকানরা যখন হাঁটু গেড়ে বসছে, গ্রাউন্ডেড হচ্ছে, তখন এটা আমার জন্য আরো সাংঘাতিক একটা মানে অনুভূতি। এবং সেটা যে কোনো বয়সের, যে কোনো গোত্রের, পাত্রের,
তার মধ্যে কোনো দেখছি না। সে এটাকে এক্সপিরিয়েন্স করছে এবং এটা তার মতো করে করছে, এবং যেটা মানে এতটাই হাইলাইটেড ছিল, যেটা আমাদের জন্য তখন মনে হলো যে তার মানে এই শীতল পাটি আসলেই প্রাণকে শীতল করে, একদম। এবং এটার জন্য ভাষার দরকার নেই, ও নিজে একটা ভাষা। এবং আমি বিশ্বাস করি শিল্প ওর একটা নিজস্ব ভাষা আছে। এই জন্য রবীন্দ্রনাথ যখন প্রথম তার এক্সিবিশন হয়, মুকুলদেব বলছিল, গুরুদেব আপনার ছবির নাম কি দেব? উনি বলেছিলেন ছবির নাম দেওয়ার দরকার নেই, দর্শক তার মতো করে নাম তৈরি করে নেবে। আমরা যে পাহাড় দেখি, আমরা আমাদের মতো করে হয়তো নাম করি, এটা আমি এইভাবে করেছি, এটা এইভাবে দেখেছি। সমুদ্র, প্রকৃতিকে আমরা ওইভাবে, আমি মাকে অনেকভাবে আমি রূপ দিতে পারি। এটাকে আসলে আমরা যখন ওইটাকে ওই একটা কাঠামোর মধ্যে নিয়ে যাই, তখন কিন্তু জিনিসটা খুব এটাই গোলপাক তৈরি করে আর কি। এটাই তো কঠিন আমার হয়ে যায়। কাছে মনে হয় যে এই জায়গাটাই শিল্প হচ্ছে আমার কাছে মানে উন্মুক্ত। ফ্লুইড, এটা একটা ফ্রি ফ্লো, এবং এই ফ্লেক্সিবিলিটিটাও কিন্তু মেথডের জায়গায়, মানে আপনি কিভাবে পারসিভ করছেন এবং আপনার বিলংনেসের মধ্যে কিভাবে আসছে। আমি মনে করি যে আই এম লাকি যে আমি ওইটা ওনাদের কাছ থেকে ইভেন আই ক্যান লার্ন ফ্রম দ্যাম, এবং এই ফ্লেক্সিবিলিটিটা আমি তো আমার কাছে কিছু যায় আসে না আমি কোথায় যাচ্ছি, বা আমার কাছে যায় আসে আমি কিসের ভেতর দিয়ে আছি, সেটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। ও মানে তার না বলেছিলাম না, his positive কথা energy। শুনতেই এত আমাদের ভালো ইন্টারাপ্ট লাগে। করতে ইচ্ছা করছে না, প্রশ্ন করতে ইচ্ছা করছে না, প্রশ্ন করতে শুনতে আসতে ভালো ইচ্ছা লাগছে। করছে না। তো বাংলাদেশে শিল্পকে যদি আমি বলি যে সামনের 5 বা 10 বছর পর আসলে কোথায় যাবে আপনার কি মনে হয় তরুণদের আমাদের হাতে? এত পটেনশিয়ালিটি আছে এবং আমাদের এত রিসোর্স আছে, এটা এখনো পৃথিবী দেখেনি। আমি বলবো পৃথিবী এখনো দেখেনি, এবং তারা যখন দেখা শুরু করবে মানে তারা বিমোহিত হয়ে যাবে। এবং সেই জায়গায় আমার কাছে মনে হয় যে আমাদের রাষ্ট্রের একটা বড় দায় থাকে। সেই জায়গাটা যখন আমরা একটু সবাই মিলে জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে কাজগুলা করতে পারবো, সেই তখন অনেক কিছু। আর এখানে শিক্ষার একটা বড় জায়গা থাকে, কারণ আমি যেহেতু শিক্ষাও আমার কাজের একটা বড় অংশ, এবং আমার বা আমাদের ফাউন্ডেশনের কাজগুলো হচ্ছে গবেষণা নির্ভর। গবেষণা বলতে আমরা আসলে কি বুঝি? গবেষণাটা যদি এই গবেষণা নিয়ে অনেক এখন বাংলাদেশে কথা হচ্ছে, বাট আমার কাছে মনে হয় যে গবেষণাটা যদি ইম্প্যাক্ট না ফেলে, আমি যদি হাজারীবাগের কথাই বলি, যে একটা পরিত্যক্ত ট্যানারি এরিয়া, যেখানে মানুষ প্রথমে ঢুকতে গেলে হোঁচট খায় যে কই এলাম, কিন্তু ভেতরে যখন ঢুকে যায় সে নতুন করে নিজেকে আবিষ্কার করে, সে হারিয়ে যায়। আই থিঙ্ক দিস ইজ দ্য ইম্প্যাক্ট। ওখানকার একটা রিক্সাওয়ালা আমাদের কাছ থেকে ভাড়া নিতে চায় না। যখন জিজ্ঞেস করে যে কেন, যে উপরে যেটা বানাইছেন এটা কি আছে? ওখানে আমাদের কোনো সাইনবোর্ড নেই, সবার মুখে মানুষ মুখে মাথা আছে। নাড়ালেই বলে মুক্তি চাইবেন। আমরা কিন্তু বৃহত্তকে হাইলাইট করিনি, আমরা মুক্তিকে হাইলাইট করেছি। মুক্তি হচ্ছে ওই বিল্ডিংটা, যে বিল্ডিংটার মধ্যে ওই ট্যানারি বর্জ্য নিয়ে সব কিছু নিয়ে টাকা পয়সা নিয়ে লেনদেন হতো, আর সেখানে এখন কত রকমের লেনদেন হয়, আর্টের অকাজের এক্সচেঞ্জ কথা হয়, কত রকমের মানুষ আসে। মুক্তি তো এখন খুশি, বৃহত্ত মুক্তি, ওরা দুই বন্ধু, ওরা দেখে। তো আমি তো মানে আই প্লে উইথ এ মেটাফরিক ওয়ে। আমার কাছে আমি আই কালেক্ট, যে বললাম না আমি সংগ্রহ করি, আমার কাছে তো অসাধারণ হাজার বাগান পেয়েছি, আর মুক্তি, আমাদের সত্যি মুক্তি তো মুক্তি, বিশ্বজিৎ সবার বৃহত্তর গোস্বামী, মুক্তি একটা আমি যদি সম্ভাবনা আপনাকে আমরা না দেখছি। থামাই কোনো কারণে, বা আমরা যদি না থামাই, কনভারসেশন আমাদের ঘন্টার পর ঘন্টা অবধি চলতে পারে, কিন্তু ওই যে সময়ের নিমন্ত্রণে আমাদের থাকতে হচ্ছে, আজকে এখানেই বিদায় নিতে হবে। বাট থ্যাংক ইউ ভেরি মাচ ফর মেকিং আওয়ার মর্নিং সো ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ। দর্শক আজ এখানেই ইতি টানছি, থাক না ভাবনাটুকু এরকম, থাক না সব গ্লানি জরা মুছে যাক আজ। ভালো থাকবেন সবাই, শুভ সকাল। সবাইকে আবারও শুভ সকাল।